গেছেন তরিকুল ভাই? জি স্যার, লাইভ চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজকে আপনাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সাথে আছি আমি, ডক্টর মেহেদী হাসান, এমবিবিএস এফসিপিএস পার্ট টু ট্রেনি কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ। এবং আমাদের সাথে আজকে আরো আছেন আমাদের এই ব্যাচ থেকে, আপনাদের যে আজকের যে ব্যাচ রিকভারি ব্যাচ, এই ব্যাচ থেকে এই সম্প্রতি যে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা উত্তীর্ণ হলো, সেখানে উত্তীর্ণ হওয়া শিক্ষক ডক্টর ডক্টর অদিতা আপু। এবং আমাদের সাথে আজকে আরো গেস্ট হিসেবে থাকবেন ডক্টর ওমর ফারুক ভাইয়া, এমবিবিএস ডি অর্থ। তো ভাইয়া আসতেছে রাস্তায়। তো আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, এইবার আপনাদের যে পরীক্ষা হলো, মার্কস কি দেখা হয়েছে? কাছাকাছি কেমন মার্কস ছিল? 200 ছিল, আচ্ছা। যাদের মোটামুটি 190 থেকে বা 185 থেকে 210-এর মাঝামাঝি ছিল, আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের প্রিপারেশনটা অনেকটাই শেষ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হবে, ইনশাল্লাহ হবে। তো এখানে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাপটা খুঁজে বের করতে হবে, যে কোথায় আপনার গ্যাপ। হ্যাঁ, এই গ্যাপটা খুঁজে বের করতে হবে, যেহেতু 3 সেশন জুড়ে একই রকম কাছাকাছি মার্ক আসতেছে, তো আপনাকে বের করতে হবে যে আমার আসলে কোথায় গ্যাপ হচ্ছে। আচ্ছা, না, এটা আসলে আপনারা একটু দেখবেন যে আপনার দেখেন যে কোন চ্যাপ্টারে মার্কসটা কম পাচ্ছেন, সেটা একটু খেয়াল রাখতে পারেন যে কোন চ্যাপ্টারে কম পাচ্ছেন, কোন জিনিসটা বুঝে পড়া হচ্ছে না, শুধু পড়ে যাওয়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা কোরিলেশন, সবকিছুর সাথে একটা একটা কোরিলেশন করতে হবে। সো ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু আপনার অনেকবার পড়া হচ্ছে, এটাও একটা বেনিফিট। যেমন ধরেন যে যারা একবার পরে চান্স পেয়ে যায়, ওদের কিন্তু মনে থাকে না, পাশ করার পর অনেক কিছু ভুলে যায়। আপনার যেহেতু অনেকবার পড়া হচ্ছে, এই জিনিসটা অনেক দিন স্থায়ী, মানে স্থায়ী থাকবে আর কি আপনার মধ্যে। হ্যাঁ, সো যেহেতু লেগে আছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, দুশ্চিন্তার কিছু নাই। কিন্তু এটা বের করতে হবে নিজে, যে আমার গ্যাপটা কোথায়, অ্যাকচুয়ালি আমার গ্যাপটা কোথায়, আমি কোনো জিনিস কি না বুঝে পড়তেছি কিনা, বা এইটা একটা বিষয়। যেমন হ্যাঁ, এই যে যেমন এটা একটা ইয়া হলে প্যানিক, অনেকের অ্যাংজাইটি কাজ করে, অনেকের ইয়ে কাজ করে। হ্যাঁ, এই বিষয়গুলি নিয়ে আসলে মানে এটা পার্সোনাল। যেমন অনেকের হয়, আমারও হয় এরকম। হ্যাঁ, আমার 2-3 দিন আগে থেকে পালপিটেশন শুরু হয়, হাত পা ঘামে। হ্যাঁ, অনেকে কিন্তু কিছুই হয় না, অনেকে ঘুমায়, দিব্যি ঘুমায়। আমার দেখা যাচ্ছে ঘুমও আসে না ঠিক মতো। হ্যাঁ, সেটা পার্সোনাল বিষয়, এটা সর্ট আউট করতে হবে যে আমার আসলে কোথায় সমস্যা হচ্ছে, এটার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো পরীক্ষাকে আসলে জীবনের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হিসেবে নেওয়া যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যারা যে কোনো পরীক্ষাকে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হিসেবে নিবেন, আপনি পরীক্ষা খারাপ করবেন। 3 ইডিয়টস তো দেখছেন, স্ট্রেস নিলে কিন্তু সবকিছু খারাপ হয়। ঠিক আছে, স্ট্রেস নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম এরকম, মহেন্দ্র সিং ধোনির। তো ওনাকে তো জানেন ছেলেরা যে ক্যাপ্টেন কুল বলে, তাই না? তো জিজ্ঞাসা করছে যে আপনি এত কুল কিভাবে থাকেন, ধরেন একটা ফাইনাল ম্যাচ, টি-20, আপনি এত কুল কিভাবে থাকেন? তো উনি বলছে, দেখেন আসলে আমি যদি মানে চিন্তা করি আউটকাম কি হবে, আমি তো আউটকাম চেঞ্জ করতে পারবো না। এট দ্যাট মোমেন্ট আমার কি করণীয় আছে, আমি যদি সেটা করি, বাই প্রোডাক্ট হিসেবে আমার কিন্তু সাফল্য আসবে। যা হ্যাঁ, ফেল করবো না পাস করবো, এই চিন্তা করলে আপনি ফেল করবেন। আপনার কি করার আছে ওই মুহূর্তে, আপনি কি করতে পারেন, এটা যদি আপনি ঠিক মতো করতে পারেন, বাই প্রোডাক্ট সাফল্য আসবেই। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে। আর একটা পরীক্ষা না হইলে যে আপনার জীবন শেষ, বিষয়টা এরকম না, তাই না? হ্যাঁ, মনে হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সেটাই, এটা আমরা চেষ্টা করি আর কি, মানে যেটা বললাম যে সবকিছু লাইটলি নেয় না তো, ই করে নেওয়ার কিছু নাই, তাই না? আপনারা অলরেডি কিন্তু ডাক্তার হয়ে গেছেন, তাই না? এই আপনার, আপনি যেই পজিশনে আছেন, এই পজিশনে যাওয়ার জন্য কিন্তু অনেকে অনেক ট্রাই করে, কিন্তু পারে না। যেহেতু হয়েছেন ডাক্তার, এখন আপনার পোস্ট গ্রাজুয়েশন এক সময় না এক সময় হবে, এটা নিয়ে খুব বেশি স্ট্রেসের কিছু নাই। টেক ইট ইজি। হ্যাঁ, তাই না? লাইফটা ইজি নেন, বাবা মা আছে, ভাই বোন আছে, পরিবার আছে, সবকিছু মিলাই আপনি শান্ত থাকেন। ঠিক আছে, এটা নিয়ে এত বেশি স্ট্রেস হওয়ার কিছু নাই। তো আমি আসলে কথা বাড়াবো না, আমি আপনাদের এই ব্যাচ থেকে এই সম্প্রতি পাশ করছে আমরা ডক্টর অদিতা আপু, আপুর কাছ থেকে আপুর কিছু এক্সপিরিয়েন্স শুনবো, যে আপু এই ব্যাচে ভর্তি ছিলেন, শুরুতে একটা রেগুলার ব্যাচে ছিলেন এবং পরবর্তীতে এই রিকভারি ব্যাচে আপনাদের মতো ভর্তি হয়েছেন। এবং এই ব্যাচ থেকে উনি আসলে কিভাবে ওনার যে গ্যাপটা ফিল আপ করছেন এবং কিভাবে পড়াশোনা করছেন, আপনারা যেন ছোটখাটো একটা দিক দিক নির্দেশনা পান, সেজন্য আমি আপুকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের সামনে কিছু ফিলিংস শেয়ার করার জন্য। আপু। থ্যাংক ইউ ডক্টর মেহেদী হাসান ভাইয়াকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি ডক্টর অদিতা পোদ্দার, রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমি আমার এমবিবিএস কমপ্লিট করেছি। সম্প্রতি জুলাই 25 সেশনে আমি এফসিপিএস পার্ট 1 পাশ করেছি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে।
আসলে জেনেসিসের সাথে আমার পথ চলা শুরু হয় জুলাই 2024 থেকে। তখন আমি ডেভিডসন কোর ব্যাচে ভর্তি ছিলাম, প্রথমবার ছিল। উম, তো ক্লাসগুলো আমি ভালো করে করেছি, পড়াশোনাও ভালো মতো করেছি, কিন্তু আনফরচুনেটলি প্রথমবারে আমার এফসিপিএস পার্ট 1 পাস হয়নি। তখন আসলে আমি আপনাদের মতো এরকম আর কি মন খারাপ করে একদিন এখানে ক্লাস করতে আসলাম। র্যাপিড রিভিশন ব্যাচের কথা আসলে আমি ফেসবুকে একটা পোস্টে দেখেছিলাম র্যাপিড রিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ভর্তি হই, মন খারাপ করে আর কতদিন, ক্লাস তো করতে হবে। তো আসলাম এরকম মন খারাপ করে বসেছিলাম যে আসলে কি আমার দ্বারা হবে কি না কখনো এফসিপিএস পার্ট 1 পাস। তো তখন আসলে ভাবতেছিলাম যে আমি কোনো জবে ঢুকে যাব কি না, যেহেতু একবার দিলাম হলো না, অনেক আসলে আমি ইনডিসিশনে ভুগতেছিলাম। পরে মন স্থির করে এখানে ভাই আপুরা ছিল, তাদের সাথে কথা বললাম। তারা এরকম আর কি দিক নির্দেশনা দিল কিভাবে কি করা উচিত। তখন মন স্থির করে আমি আবার এই ব্যাচে ভর্তি হয়ে ক্লাস শুরু করি। তো এই ব্যাচে ভর্তি হওয়ার কারণ ছিল আমি যখন প্রথমবার ক্লাস করেছিলাম তখন তো ডেভিডসনটা আমার পড়া ছিল না ওইভাবে। এমবিবিএস লাইফে তো আসলে ওই অত ভালো করে ডেভিডসনটা বুঝে পড়ি না, কিছু টপিক পড়েছিলাম। তো যখন প্রথম ক্লাস করতে গেছিলাম তখন ভাই আপুরা বলতো, কিছু বুঝতাম, বাট যে সুন্দর করে নোট করা বা বাসায় যে আবার ওইটাকে রিকল করতে গেলে একটু গ্যাপ আমি ফিল করতাম, যে আমার কিছু গ্যাপ থেকে যাচ্ছে, সব ইনফরমেশন আমি আসলে একটা ক্লাসে মাথায় নিতে পারছিলাম না। কিন্তু এই র্যাপিড রিভিশন ব্যাচে ক্লাস করার সময় আমি যখন ওই কথাগুলো আবার শুনতাম ভাইয়াদের মুখে আপুদের মুখে, তখন আসলে আমি অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারতাম কি বলতেছে, বা পরীক্ষার কোশ্চেন গুলা কিভাবে আমাকে ক্লুটা ধরতে হবে, এসবি এর ক্লু গুলা বিশেষ করে ভালো মতো বুঝতে পারতাম। আর র্যাপিড রিভিশন ব্যাচে কিন্তু প্রথমে আপনাদের একটা এক্সাম হবে। কতটা কোশ্চেনের জন্য থাকে, 30 কোশ্চেনের একটা এক্সাম থাকে প্রথমে। আম, তো ওইটার জন্য প্রথমে আপনারা ওই টপিকটা ভালো মতো পড়ে আসবেন। পড়ে আমি আমি যেটা করতাম আর কি, ভালো মতো পড়ে আসতাম। পড়ে আসার পরে এক্সাম দিতাম, এরপরে ক্লাস হতো। তখন যে আমার পড়ার পরে যে গ্যাপগুলা ছিল, যেখানে সমস্যা ছিল, এটা আমি ভালো মতো আইডেন্টিফাই করে বুঝে নেওয়ার চেষ্টা করতাম ক্লাস থেকে। তারপরে আরেকটা এক্সাম হতো 20 মার্কসের, ওইটা অ্যাটেন্ড করতাম। তারপরে আমি বাসায় যে ওই চ্যাপ্টারটাই, যে গ্যাপগুলো আমি প্রথমবার পড়ার সময় হয়তো ফিল আপ করি নাই, ক্লাসে সেকেন্ড টাইম ক্লাস করে আমি বুঝলাম, বা পরীক্ষা দিয়ে আমার যেখানে ভুলগুলা হচ্ছিল, ওটা আমি বাসায় যে ওই রাতটা আবার ওই চ্যাপ্টারটাই পড়তাম অ্যাকচুয়ালি। পড়ার পরে আর কি সকাল থেকে আমি আবার নেক্সট যে এক্সামটা নেক্সট দিনের ওইটার জন্য পড়তাম। এভাবে করে করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার যেখানে গ্যাপ ছিল, যেখানে ভুল ছিল, আমি যে জিনিসগুলো বুঝতে পারছিলাম না। আর ফার্স্টবার এসবিএ পার্ট আমি একবার মাত্র সলভ করার টাইম পেয়েছিলাম। তো পরে আমি এসবিএ পার্টটা অনেক ভালো মতো সলভ করি। আর সাথে আপনারা যদি চান, আমি আমি যেটা করেছি কি পাস মেডিসিনের থেকে সব কোশ্চেন তো সম্ভব না কখনোই, কিছু কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টারগুলা যে চ্যাপ্টারগুলা বেশি মার্কস ক্যারি করে, ওই চ্যাপ্টারগুলা থেকে ইম্পর্টেন্ট টপিক থেকে কিছু কিছু কোশ্চেন আমি আসলে সলভ করে গেছিলাম পাস মেডিসিন থেকে। আর এসবিএ পার্লটা অবশ্যই ভালো মতো সলভ করতে হবে আসলে। এসবিএ পার্ল যদি সলভ না করি তাহলে এসবিএ এর যে ক্লুগুলা কিভাবে কোশ্চেন হয়, যতই ডেভিডসন পড়ি আসলে বোঝা তো সম্ভব না। আর ডেভিডসন তো মাস্ট, আপুরা ভাইয়ারা অনেক ভালো মতো পড়ায়। তো এটাই বলবো, আসলে আমি এভাবেই পড়ছি, আমার জার্নিটা এরকমই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা। যখন হয় না তখন আসলে অনেক হতাশ লাগে। আমি ওই সময়টা পার করেছি আপনাদের মতো। তো জানি যে অনেক খারাপ লাগে, বাট এই এত কিছুর পরেও তো আসলে সামনে এগিয়ে যেতে হয় আমাদের। আম, এর জন্য যদি আপনারা ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে আশা করি অবশ্যই ভালো কিছু হবে। একদম। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর অদিতা আপুকে আপনাদের সামনে কথা বলার জন্য। তো আমাদের যে ক্লাসটা রিকভারি ব্যাচ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিভাবে ক্লাসটা হয়? আপু যেটা বললেন, আমাদের শুরুতে হচ্ছে একটা মানে স্পট এক্সাম হবে, হ্যাঁ? আপনারা যেমন আজকে পড়ে আসছেন নিশ্চয়ই, আপনাদের 30টা প্রশ্ন একটা প্রশ্ন ইয়ে হবে, পরীক্ষা হবে। সেখানে 15টা এমসিকিউ 15টা এসবিএ থাকবে। এরপর হচ্ছে আপনারা যখন ক্লাসটা করবেন এরপরে আবার হচ্ছে 10টা এসবিএ 10টা এমসিকিউ মিলে লাস্টে একটা ফিডব্যাক এক্সাম হয় আর কি আমাদের, হ্যাঁ? সো আপনারা যেটা চেষ্টা করবেন যে ক্লাসে পড়ে আসার জন্য, হ্যাঁ? যেই টপিকটা আমাদের দেওয়া থাকবে সেটা পড়ে আসার জন্য। এরপরে তো আপনাদের
মেন্টর ক্লাস নেবেন, এরপরে এরপরে আপনি আবার পরীক্ষা দিবেন। তো এখানে আসলে আপনাদের যে গ্যাপটা আছে, আপনার যে টপিকটা বুঝতে পারেন না, যেখান থেকে প্রশ্ন আসে, যেটা একটু মানে কি বলে বোঝার বিষয় আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা মেন্টর থেকে জেনে নেবেন, তারপর হচ্ছে পরীক্ষা দিবেন। হ্যাঁ, তো আপনাদের আসলে মানে ধন্যবাদ দিতে হয়, কারণ আপনারা আপনাদের পরীক্ষা তো খুব বেশি দিন হয় নাই, তাই না? কয়দিন হয়েছে? 15-20 দিন এরকম। পরীক্ষা হচ্ছে কবে? 3 তারিখ। আজকে হচ্ছে 24 তারিখ, না? 20 দিনের মতো। তো আপনারা কিন্তু ব্যাক করছেন, অনেকে কিন্তু এখনো ব্যাক করতে পারে নাই, তাই না? অনেকে হচ্ছে এখনো হয়তো চাকরি করবে, অন্য কিছু করবে, এরকম আর কি। আপনারা যেহেতু ব্যাক করছেন, আপনারা অন্যদের চেয়ে অবশ্যই আগায় আছেন। হ্যাঁ, তো এখন থেকে শুরু করেন, এখন থেকে শুরু করলে আশা করি আপনাদের গ্যাপ থাকবে না এবং ফিল আপ হয়ে যাবে। আর এসবিএ পাল, আপু যেটা বললেন, এসবিএ পালটা তো আপনারা আগেও পড়ছেন হয়তো বা, এখন আরেকটু যেহেতু সময় আছে ভালো করে পড়ার। একই জিনিস, সেটা তো আপনারা জানেন যে একই জিনিস যখন দুইবার পড়তে যান, নতুন একটা ইনফরমেশন, নতুন অ্যাঙ্গেলে একটা ইনফরমেশন মাথার মধ্যে ঢুকে, তাই না? আচ্ছা, এই জিনিসটা তো এইভাবেও হতে পারে। So, আপনারা যেটা করবেন, আমার পরামর্শ, আমি যেটা করতাম, যে ধরেন আপনি একটা জিনিস পড়ছেন, ওটা পড়ে আপনি নিজে একটা সিনারিও বানাবেন, যে এত ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এত ইয়ার্স ওল্ড এরকম আর কি, সিনারিও বানায় বইয়ের পাশে লিখে রাখবেন। হ্যাঁ, তো আমি এখন আসলে কথা বাড়াবো না, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গেস্ট স্পিকার ডক্টর ওমর ফারুক ভাই আমাদের সামনে উপস্থিত আছেন। তো ডক্টর ওমর ফারুক ভাইকে আমি অনুরোধ জানাবো, আপনাদের যে এই 6 মাসের জার্নি আমাদের সাথে, এই জার্নিটা আপনি আসলে কিভাবে অতিবাহিত করবেন, পার্সোনাল লাইফ প্লাস হচ্ছে কোচিং সাথে আপনাদের যে ক্লাস পড়াশোনা, সেই সময়টা আপনারা কিভাবে অতিবাহিত করবেন, এই সংক্রান্ত কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আমি ডক্টর ওমর ফারুক ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কেউ হাসতেছেন, কেউ হাসতেছেন, কেউ মন খারাপ? সবাইকে স্বাগতম আজকের আমাদের এই রিকভারি বাসের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। জার্নিটা আসলে নতুনদের থেকে একটু আলাদা, তাই না? আজকে একটা জার্নিটা একটু নতুনদের থেকে আলাদা, কিন্তু নতুনদের থেকে আলাদা হলেও এখানকার আমরা প্রত্যাশা বেশি রাখি। আপনাদেরকে নিয়ে প্রত্যাশা আমাদের বেশি কেন? কারণ আমরা কোন স্টুডেন্ট কোন ব্যাচ থেকে ভালো করে সেই অ্যানালাইসিসটা আমরা সবচেয়ে বেশি করি, এবং সেই অ্যানালাইসিস থেকে আমাদের বের হয়ে আসে কোন ব্যাচগুলো সবচেয়ে ভালো করে। যদি অধিকাংশ দেখি, তাহলে আমরা হচ্ছে রিকভারি ব্যাচটা সবচেয়ে ভালো করে, এক্সাম ব্যাচ ভালো করে। তো রিকভারি ব্যাচে আপনারা আছেন, তো আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি। তো সুতরাং হয়তোবা আপনাদের পড়াশোনার কিছু ইনকমপ্লিট ছিল কোনো না কোনো কারণে, যার কারণে পরীক্ষা খারাপ হয়েছে। আবার অনেকে হয়তোবা পরীক্ষা বসতেই পারেন নাই, কারণ হচ্ছে পরীক্ষা ইনকমপ্লিট। অনেকের সময় হচ্ছে থাকে যে ইনকমপ্লিট পড়া, এই পড়া নিয়ে হচ্ছে গিয়ে বসবো, হয় না। তো সুতরাং হচ্ছে আমি মনে করি যে কাভার করার সময়টা কিন্তু যথেষ্ট সময়, এই সময়টা। তো আমরা এই জুলাই মাসকে অতিক্রম করে আগস্টের দিকে আসতেছি। আগস্ট থেকে আমরা ধরে রাখি ডিসেম্বর না নভেম্বর পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়টা হচ্ছে সবচেয়ে ভাইটাল। তো এই যে 4 মাস বা 5 মাস, এই সময়টাকে 4 মাস, এই সময়টা সবচেয়ে বেশি ভাইটাল। তো ভাইটাল সময়টাকে কাজে লাগানো মোক্ষম সময় হচ্ছে আপনারা পাড়ি দিচ্ছেন, মানে শুরু করতেছেন। তো এই সময়ে আপনাদের সবচেয়ে বড় দিক হবে একদম লেগে থাকা। আমরা জানি যে এখানে যারা আছেন অনেকে অনেক না বললেও হচ্ছে কোনো না কোনো জায়গায় হচ্ছে ইনভলভ আছেন, জব করেন, অথবা হচ্ছে জব করতেন, অথবা অন্য কোনো জায়গায় আছেন, যাতে করে হচ্ছে আপনাদের এই ব্যস্ততার সময়টা ওদিকে চলে যায়। তো রিকোয়েস্ট করব যে ওই দিক থেকে একটু বের হয়ে আসা, বের হয়ে এসে এখন প্রিপারেশনটা টোটালি হচ্ছে এই সামনের জানুয়ারিকে কেন্দ্র করে টোটালি সময়টাকে ব্যয় করা। তাহলে দেখবেন যে আপনাদের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো কাভার হয়ে যাবে। তো আমরা মনে করি যে একটা স্টুডেন্টের পড়াশোনা যতটুকু ইম্পর্টেন্ট, তার চেয়ে প্র্যাকটিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনারা হচ্ছে পড়বেন, অনেক অনেক পড়বেন, অনেক জানবেন, একদম ডেভিশন মুখস্থ থাকবে। পাশাপাশি হচ্ছে আপনাদের বেসিক যেগুলো ফিজিওলজি লাগে সেটা হচ্ছে মুখস্থ থাকে। কিন্তু অ্যাপ্লাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে পরীক্ষায় আপনারা অ্যাপ্লাই করেছেন অনেকে, তো দেখেছেন যে অনেক কোশ্চেন পারবেন, অনেক কোশ্চেন পারবেন না, কনফিউশন থাকে বেশি। তো পড়াটা যেমন হচ্ছে কম ইম্পর্টেন্ট, আপনি পরীক্ষা দিলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার কোন জায়গায় ল্যাকিং সবচেয়ে বেশি। তো এই জন্য পরীক্ষা গুরুত্বপূর্ণ, পড়ার পাশাপাশি পরীক্ষাটা।
তো আমরা দেখি অনেকে একটু দেরিতে আসেন। তো আমার আজকের দিন থেকে রিকোয়েস্ট থাকবে যে দেরিতে আসবেন না, ঠিক টাইমে আসবেন, পরীক্ষাটা দিবেন, পরীক্ষা দিয়ে সলভ ক্লাসটা করে দেন একটা লেকচারকে কমপ্লিট করে তারপরে যাবেন। আর আমি আবারও বলতেছি যে এই সময়টা কেন ভাইটাল, এই সময় একটা লেকচার মিস দেওয়া মানেই আপনি অনেকটা পিছিয়ে যাওয়া, এটা কাভার করা টাফ। আপনার যতই পড়া থাক না কেন, আমারও একবারই হয় নাই পার্ট ওয়ান, দ্বিতীয়বার তৃতীয়বারে হয়েছে, প্রথমবার একদমই প্রিপারেশান ছিল না, খুব কম। তারপরের বার খুব বেশি প্রিপারেশান নিছি, আর তারপরের বার খুব কনফিডেন্স লেভেলে এগিয়ে দিছি, কারণ তার আগে একটা ডিগ্রি হয়েছিল। যার কারণে এই যে মাইন্ড একটা ছিল, একটা মাইন্ডের বিষয়। কেউ যদি প্রবল খুব থাকে, মানে ইচ্ছা যে আমার হতেই হবে এরকম যদি থাকে, তাহলে সেটা এখন থেকে একটু দূর করতে হবে। কারণ এই ভীতিটা পরীক্ষার হলে গিয়ে যতই আপনি ভালো পারেন না কেন খুব খারাপ কিছু নিয়ে আসে। কিন্তু আপনার যদি এরকম টেন্ডেন্সি থাকে যে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ, আমার ভুলগুলো কোনগুলো সেগুলো কারেকশন করতেছি, কিন্তু না হলে যে আমি শেষ, এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনার মাথা থেকে এতটুকু একটা পরীক্ষার স্ট্রেস, পরীক্ষার যে চাপ, এটা যদি একটু রিলিভ হয়, তাহলে দেখবেন পরীক্ষা খুব ঠান্ডা মাথা দিতে পারবেন। তো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি পরীক্ষা দিয়েছিলাম খুব খুব, মানে আমার হতেই হবে এরকম একটা ভয় নিয়ে কাজ করছি, পরীক্ষার হলে গিয়ে অনেকগুলো ভুল করে ফেলছি। তার পরের বার একটা পরীক্ষা দিতে গেছি, যা শুধু গিয়ে একটা পরীক্ষা দিয়েছি, যায় হয়ে গেছে। এর পরের বার যা শুধু পড়িনি, খুব কম পড়ছি, কিন্তু ওই যে পড়া ছিল, যে পড়াটাকে আমি শেষ সময় ভালো করে রিভাইজ দিছি, হয়ে গেছে। ওই যে স্ট্রেস ফ্রি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে স্ট্রেস ফ্রি থেকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। আর আপনাদের, আমাদের সাথে যে যাত্রাটা হয়, এই যাত্রাটা শুধুমাত্র আপনাদের দায়িত্ব না, আমাদের অনেক বড় ভূমিকা। কারণ আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া আমাদের সবচেয়ে বড় ভূমিকা, কিন্তু প্রত্যাশার দিকটা কিন্তু আপনাদের কাছ থেকে। কারণ আমরা আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ, আমাদের মেন্টর প্যানেল থেকে শুরু করে আমাদের একাডেমিক বডিতে যারা আছে, তারা সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ যে দেয়া আপনাদের, সেটা দেব আমরা। কিন্তু আপনাদের দিক থেকে যদি কোনো ইচ্ছা, প্রবল ইচ্ছা, বা আপনাদের দিক থেকে যদি আহ, পড়াশোনার দিক থেকে গ্যাপ তৈরি হয়, তাহলে কিন্তু আমরা কভার করতে পারবো না। এই ডিগ্রি আলটিমেটলি আপনাদের সাথে যাবে, কিন্তু আমাদের সাথে একটা খুশিটা, আপনাদের ভালো লাগাটা শেয়ার হবে। যখন একটা স্টুডেন্ট পাশ করে চলে আসে আমাদের কাছে, তখন যে কি আনন্দ লাগে, ও যতটুকু আনন্দ পায় তার চেয়েও বেশি আমরা বেশি আনন্দ পাই। তো এই যে দিকটা, এটাই আমাদের প্রাপ্য। তো আমরা অনুরোধ করব, আজকে এই রিকভারি ব্যাচ, আমি শুরুতেই বলেছি, এই রিকভারি ব্যাচ থেকে সবচেয়ে বেশি ভালো করে, এই ভালো করে তারাই যারা লেগে থাকে, যাদের ল্যাকিংসগুলো এই আসে, সেই ল্যাকিংসগুলোকে কাভার করে পরীক্ষাগুলো নিয়মিত দেয়, পরীক্ষার আগ পর্যন্ত একদম আটার মতো লেগে থাকে, তারাই ইনশাল্লাহ ভালো করে এবং ভালো করে আসছে। তো সবার জন্য শুভকামনা থাকবে, আজকের দিনটা যেন সবার ভালো হয়, এবং শেষ পর্যন্ত যেন সবাই সুস্থ থাকি, একদম ভালো মানের প্রিপারেশন নিয়ে যেন পরীক্ষার হলে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার এখানে একটু বলবো যে আপনাদের যে অনেকটা প্রিপারেশন আছে, এর সাথে সাথে যদি অনেকের থাকে যে এই পড়তে পড়তে আমি সামনে গিয়ে রেসিডেন্সি দিব, অবশ্যই দিবেন। অবশ্যই যদি কারো মনে থাকে যে না, আমি পার্ট ওয়ানের পাশাপাশি রেসিডেন্সি দিয়ে দিব, তো অবশ্যই রেসিডেন্সি দিবেন। তাহলে একটা পরীক্ষার ভীতিটা পরীক্ষার আগে আরেকটা দূর হবে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর উমর ফারুক ভাইকে আমাদের সামনে কিছু কথা বলার জন্য। তো আমরা আর আসলে কথা বাড়াবো না, আপনাদের এখন ক্লাস শুরু হবে একটু পরে, পরীক্ষার মাধ্যমে আপনাদের যে আজকের শিডিউল কার্যক্রম সেটা শুরু হবে। জি। তো আপনারা ক্লাস শুরু করেন, আপনাদের এই মাঝখানে যদি কোনো সমস্যা হয় আমরা অফিসে থাকবো, আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন যে কোনো সমস্যা, পড়াশোনা আপনাদের কোনো মার্কস কম আসলেও বা যাই হোক, যে কোনো ব্যক্তিগত সমস্যা, কোনো কিছু না বুঝলে সেটা আমরা চেষ্টা করবো আসলে সর্ট আউট করার এবং আপনাদেরকে হেল্প করার জন্য। আর সবার জন্য শুভকামনা, সবাই শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। আর এখন থেকে পড়া শুরু করেন, ভাই যেটা বললেন, আমিও যেটা বললাম শুরুতে, যে হতেই হবে এই চিন্তা করলে প্রেশারে আরো পরীক্ষা খারাপ হয়। হ্যাঁ, সো টেক ইট ইজি, খুবই লাইটলি নেন জিনিসগুলি, কিন্তু পরিশ্রম করেন, হ্যাঁ, যেটা আপনার করা উচিত এই মুহূর্তে সেটা করেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা আমাদের উপর আবারও আস্থা রেখেছেন জেনেসিসের প্রতি, এবং আপনারা ক্লাস শুরু করেন, এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে অফিসে যোগাযোগ করবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।
হুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আপনাদের লেকচার শুরু হবে কিছুক্ষণ পরে। আপনাদের প্রথমে আপনারা এক্সাম দিবেন। আপনাদের এক্সাম গুলা লিঙ্ক আপ করা আছে। যারা অনলাইন ব্যাচে আছেন অনলাইনে এক্সাম দিবেন, আর অফলাইনে যারা আছেন তারা তো অফলাইনে এক্সাম দিবেন। আর এক্সাম শেষ হলে আপনাদের লেকচার হবে। আমরা আপনাদের লেকচারটা দেখার জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটের যেখানে আপনারা শিডিউল দেখেন, শিডিউল দেখার ওইখানে ক্লিক করলে পরে লেকচারের ওখানে ক্লিক করলে অটো লেকচার ওপেন হয়ে যাবে, অটো আপনাকে জুমের ক্লাসে নিয়ে যাবে। আলাদা লিংক বা অন্য কোনো কিছু লাগবে না। জাস্ট শিডিউলে আজকের ক্লাসে ক্লিক করবেন, অটো আপনাকে নিয়ে যাবে। আশা করি কোনো প্রবলেম হবে না। আর পাসকোড যদি প্রয়োজন হয়, পাসকোড সবসময় আমাদের 1 থেকে 6 পর্যন্ত থাকে। 1 2 3 4 5 6 সবসময় আমাদের পাসওয়ার্ড এটাই থাকে। সবার জন্য শুভকামনা। আর যে কোনো ইস্যু হলে আমাদের অফিসের যে ফোন নাম্বার 41 অথবা 78 আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাদের সবার সাথে সবসময় কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো ইস্যুতে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এখন সবাই এক্সাম দিয়ে ফেলেন এরপর।